হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। ক্লাস 8-এ যে সমস্ত ছেলেমেয়েরা স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভৌতবিজ্ঞানের আলোচনা তোমাদের একদম প্রথম অধ্যায়ে যে রয়েছে বলের পরিমাপ ও একক, সেটা দিয়ে শুরু করছি। এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের নিউটনের গতিসূত্র সম্পর্কে জানিয়েছিলাম, কারণ একটু অ্যাডভান্স প্রশ্ন ভৌতবিজ্ঞানে পড়তে দেখা যাচ্ছে, তো সেখান থেকে কিছু তোমাদের লাভ হতে পারে, সেই জন্য তোমাদের ওই ভিডিওটা দিয়েছিলাম। তো আজকে আমি একদম সরাসরি তোমাদের 8-এর বইতে যে আলোচনা আছে বলের পরিমাপ নিয়ে আলোচনা করব। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল পরিমাপের যে সমীকরণ পেয়েছিলাম সেটা হলো বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। যদি চিহ্ন দিয়ে বলি F = ma, যেখানে বড় হাতের F দিয়ে আমরা বলকে প্রকাশ করছি, M দিয়ে ভরকে প্রকাশ করা হচ্ছে, আর A দিয়ে ত্বরণকে প্রকাশ করা হচ্ছে। এখন এখান থেকে মূলত আমরা অঙ্ক করব, আর অঙ্ক করতে গেলে একটা একক খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে রাশির নাম, প্রথমটা হচ্ছে ধরো ভর, তার এককগুলো কি না, এসআই একক ভরের হচ্ছে কিলোগ্রাম, কেজি, ছোট হাতের কেজি, ইংরাজি অক্ষরেই লিখব, বাংলা ব্যবহার করব না। আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী ইংরাজি অক্ষরে ব্যবহার করা উচিত, ছোট হাতের কে, ছোট হাতের জি। আর যদি সিজিএস পদ্ধতি অনুযায়ী বলি তাহলে ভরের একক হচ্ছে গ্রাম, শুধুমাত্র জি, জির পরে কোনো এম বা কিছু নয়। কিভাবে কেজি থেকে গ্রামে কনভার্ট করব না, যদি আমাকে বলে 1 কেজি, তাহলে আমি লিখব 1000 গ্রাম, 1000 গ্রাম। অর্থাৎ 1000 দিয়ে গুণ করে আমরা কি করতে পারি, আমরা কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে পারি। তাহলে বিপরীত ক্রমে 1000 দিয়ে ভাগ করলে কি হবে, গ্রামটা কিলোগ্রামে হবে। আচ্ছা, এবার ত্বরণ। ত্বরণ, এই যে রাশিটা রয়েছে সেই ত্বরণ রাশিটার একক কি, মানে এসআই পদ্ধতি অনুযায়ী ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে কনভার্ট করব, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার করার জন্য আমরা 100 দিয়ে গুণ করব। বিপরীত ক্রমে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে আনতে গেলে আমরা 100 দিয়ে ভাগ করব। এবারে বল, বল রাশিটার এসআই একক কি হবে তাহলে, আমরা দেখতে পাচ্ছি বল সমান ভর ইন্টু ত্বরণ। তো বলের একক মানে 1, তো F = 1 কখন হবে, F = 1 পাওয়ার সব থেকে সোজা উপায় হলো m এর জায়গায় 1 আর এর জায়গাতে 1 বসানো, ঠিক তো? তার মানে কি 1 কেজি এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটোকে গুণ করলে আমি বলের এসআই একক পাবো। তাহলে এককটা কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাকেই আমরা ছোট করে বলি নিউটন। শুধুমাত্র বড় হাতের এন লিখলেই চলবে, অথবা পুরো বানান লিখতে গেলে NEWTON সবটাই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। নিউটন হলো এসআই পদ্ধতি অনুযায়ী বলের একক। সিজিএস পদ্ধতিতে তাহলে একক কি হবে না, 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আমরা ছোট করে বলি ডাইন, পুরো বানান অবশ্য DYNE, ছোট করলে DYN। এখন প্রশ্ন হলো 1 কেজি যেমন 1000 গ্রাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেমন 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 নিউটন তাহলে কত ডাইন হবে না, 1 নিউটন বল মানে কি, দেখো আমি এখানে পড়ছি, 1 নিউটন কি করে পাবো না, m এর জায়গায় 1, তার মানে 1 কেজি, এসআইতে ভাবছি, এর জায়গাতেও 1, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটোকে গুণ করলে হবে 1 নিউটন। যদি কথাই বলতাম তাহলে বলতাম 1 কেজি ভরের বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়
তাকে বলে 1 নিউটন বল। এখন যদি আমি এই কিলোগ্রামকে গ্রাম করি কত হবে না 1000 গ্রাম, আর এটাকে যদি সেন্টিমিটার করি তাহলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সংখ্যাটা কত হচ্ছে দেখো, এখানে 1-এর পরে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, গুণ করলে 1-এর পরে কটা হবে, মোট 5টা শূন্য, এত গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমরা সবাই জানি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো 9, আর এটা কত হবে, 1-এর পরে 5টা শূন্য মানে 10⁵। অনেকেই এই 10⁵ এই ব্যাপারটা বুঝতে পারে না যে 1-এর পরে কটা শূন্য দেবো নাকি 10-এর পরে শূন্য। তাদের উদ্দেশ্য করে বলি, এখানে ছোট করে লিখছি দেখো, আমি যখন লিখছি 10 মানে কটা 10, একটা 10, তাহলে 10⁻1। আমি যখন লিখছি 100 মানে কি 10 গুণ 10, তাহলে দুটো 10 আছে, তাই 10-এর স্কোয়ার। মাথার উপর বোঝাচ্ছে কটা 10। 1000 কি করে পাবে, 10 গুণ 10 গুণ 10, 3টে 10, তাহলে 10⁻3। তাহলে 5টা শূন্য মানে কটা 10 গুণ করা আছে, 5টা 10, 10⁵। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ টাইম। এখন এখান থেকে কিছু অঙ্ক করতে হতে পারে। কি করে অঙ্ক করব না, আমাকে ভর বলে দেবে, ত্বরণ বলে দেবে, বল বার করতে হবে, অথবা বল বলে দেবে, ভর বলে দেবে, ত্বরণ বার করতে হবে, কিংবা ত্বরণের মান দিয়ে দেবে, বলের মান দিয়ে দেবে, ভর বের করতে হবে। এই 3টে সম্ভাবনা আছে, কারণ এখানে 3টেই রাশি, বল, ভর আর ত্বরণ। এর মধ্যে যে কোনো দুটো মান দিয়ে দেবে, 3 নম্বরটা আমাকে গণনা করতে হবে। কিন্তু হ্যাঁ, অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে, যদি আমি এসআই পদ্ধতি অনুযায়ী অঙ্ক করি তাহলে ভর অবশ্যই কিলোগ্রামে, ত্বরণ অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে, এবং বলটা নিউটন এককে আসবে। যদি গ্রাম এককে বলে দেয় ভর, তাদেরকে কেজি করে নিতে হবে এসআইতে অঙ্ক করতে গেলে। ঠিক তেমনি করে যখন সিজিএস অঙ্ক করব, এই 3টে একক কিন্তু আমরা ব্যবহার করব, অন্য এককের দিকে আমরা যাব না। ঠিক আছে, তো দেখো আমরা কয়েকটা অঙ্ক এখানে করি, একটা কি দুটো অঙ্ক করছি, আর বাকিটা তোমাদেরকে আমি তো কাজ দেব, সেখানে দেব অঙ্ক, তোমরা পারো কিনা দেখবে, আশা করি পারবে, সবাই পারবে। তাহলে প্রশ্ন করলো, 2 কেজি ভরের বস্তুতে 2 কেজি ভরের বস্তুতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে কত বল প্রয়োগ করবে, এই অঙ্কটা তোমাকে করতে বলছে। তো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, যেখানে কেজি আছে মানে ওটা ভর, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে ওটা ত্বরণ, এবং আমার প্রশ্ন করছে কত বল প্রয়োগ করবে। সো এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র পড়েই অঙ্ক হবে। এম মানে 2 কেজি আর এ মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখতেই পাচ্ছ দুটো এসআই পদ্ধতির একক, ফলে আর ভাবনার কিছু নেই, আমি নিউটন বসিয়ে দেবো, 4 দুগুণে 8 নিউটন। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল খুব সহজে। পরে একটা প্রশ্ন দিচ্ছি, তোমাকে ধরো বললো 10 কেজি ভরের উপর আহ 20 নিউটন বল প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে। এবার যেটা করলো দেখো, 10 কেজি মানে এসআই পদ্ধতিতে ভর বলে দিয়েছে, 20 নিউটন মানে এসআই পদ্ধতিতে বল বলে দিয়েছে, কত ত্বরণ উৎপন্ন হবে, তাহলে আমি এসআই পদ্ধতিতেই বার করব, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ারে আমার উত্তর আসবে। তাহলে কি হবে না, আমরা জানি এফ সমান এম এ,
আমাকে বার করতে হবে ত্বরণ মানে এর মান। তাহলে এর মান কি করে বেরোবে? এর মান বার করতে গেলে এমটাকে বাঁদিকে আনতে হবে, এমটাকে বাঁদিকে নিয়ে গেলে কি হবে? এফ এর তলায় আসবে এম, ভাগ হবে, তাই না? তাহলে এফ বাই এম সমান এ। তো সমান এ এরম ডান দিকে না লিখে আমি সমান এ বাঁদিকে লিখলে সমস্যা কিছু নেই তো। তাহলে এ সমান এফ বাই এম, ঠিক আছে না? ক্লিয়ার? তো এবার এফ এর জায়গায় মান বসাও 20 নিউটন, আর এম এর জায়গায় 10 কেজি, কাটাকাটি করো, 10 দুগুণে 20, তো 2 একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তো দুটো অঙ্ক করে তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম কি করে অঙ্ক করতে হয়। আর একটা অঙ্ক করি যেখানে আমাকে এককের পরিবর্তন করতে হতে পারে বা করতে হবে, এরকম একটা অঙ্ক দিই। দেখো বলছে যে 4000 ডাইন বল প্রয়োগ করে যদি একটি বস্তুতে (0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয়, ওর ভর কত? তাহলে এখানে ভর নির্ণয় করতে দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, বল দিয়েছে ডাইন মানে সিজিএস এককে, আর ত্বরণ দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এসআই এককে। তার মানে এখানে বলের মান বলে দিয়েছে 4000 ডাইন, আর ত্বরণের মান বলে দিয়েছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখানেই আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি কোন পদ্ধতিতে অঙ্কটা করতে চাই। এই মানগুলোকে ব্যবহার করে এফ সমান এম এর সমীকরণ থেকে মান বার করলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি কোন মান ব্যবহার করতে চাই, মানে কেজিতে ভর বার করতে চাই না গ্রামে? যদি গ্রামে ভর বার করতে চাই সেক্ষেত্রে আমি এখানে এটাকে 100 দিয়ে গুণ করব, ত্বরণটাকে করলে কত হবে? 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো গ্রামে আমি কাজ করব বলে আমি ত্বরণটাকে সিজিএস এ কনভার্ট করলাম। এবারে লিখছি এফ সমান এম এ। এবার আমার এম এর মান বার করতে হবে, তাহলে এটাকে বাঁ দিকে ভাগ করতে হবে, এফ বাই এ সমান এম, মান বসাই, এফ এর জায়গায় 4000, এম এর জায়গায় 20, কেটে দিই 200, তাহলে বস্তুর ভর আসছে 200 গ্রাম। অথবা 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 আমি যেটা করতে পারতাম, এফ সমান 4000 ডাইন আছে, আমি এটাকে নিউটন করে নিতে পারতাম। কি করে করব? ডাইন থেকে নিউটন করতে গেলে 10⁵ মানে 1-এর পরে 5টা শূন্য বসিয়ে ভাগ করতে হবে, এত নিউটন। ত্বরণ কত বলা আছে না? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে ত্বরণটা আর কনভার্ট করার প্রয়োজন নেই, বলটা নিউটনে আছে, ত্বরণটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, মানে এসআইতে অঙ্ক হচ্ছে। সো এবার আমি যেটা করব এটার মতোই, এম সমান এফ বাই এ, এম মানে 4000 বাই 1000, এটা এফ এর মান, সরি 1000 নয় 10⁵, আর এ দিয়ে ভাগ মানে তলায় গুণ করবো 0.2, দশমিক তুলে দিলে ওপরে একটা শূন্য বাড়বে, তাহলে কটা শূন্য কাটছে দেখো? 1টা 2টো 3টে 4টে, 1 2 3 4টে কেটে গেল, 2 দিয়ে কাটলে 2, 2 এর 10 মানে কত তাহলে? 0.2 কেজি, আর 200 গ্রাম মানে তাই 0.2 কেজি। ওকে, তাহলে আমি কেমন পদ্ধতি বা কোন পদ্ধতি প্রয়োগ করতে চাইছি তার উপর ডিপেন্ড করে আমার উত্তর আসবে, কিন্তু উত্তর ঠিকই আসবে। তুমি গ্রামে করো আর কেজিতে করো। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে তোমার অপশান দেওয়া থাকবে, ফলে অপশানে গ্রাম আছে না কেজি আছে ভালো করে খেয়াল করবে, ডাইন আছে না নিউটন আছে খেয়াল করবে, পরে তুমি অঙ্কগুলোকে করবে। ওকে, বল নির্ণয় করা শেখালাম। এবারে আমরা পড়ব ওজন। ওজন কাকে বলে না? পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। যে বলে আকর্ষণ করে আমরা তাকে বলি ওই বস্তুর ওজন। তাহলে ওজন একটি বল। কোন বল
না, পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলি ওজন। তাহলে ওজন যেহেতু একটা বল, তাহলে ওজন সমান হবে ভর ইন্টু ত্বরণ। এই ত্বরণের নাম দেব আমরা অভিকর্ষজ ত্বরণ। কেন এমন নাম? অভিকর্ষজ শব্দের অর্থ হলো অভিকর্ষ থেকে উৎপন্ন। অভিকর্ষ মানে পৃথিবীর টান বা পৃথিবীর আকর্ষণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ মানে হলো পৃথিবীর আকর্ষণ জনিত ত্বরণ। পৃথিবী যেহেতু প্রত্যেকটা বস্তুকে টানছে, তাই ছেড়ে দিলে প্রত্যেকটা বস্তু নিচের দিকে নামে আর তার বেগ বাড়ে। এই বেগ বৃদ্ধির হার হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। চিহ্ন দিয়ে বললে W ইকুয়াল টু mg, ছোট হাতের জি ব্যবহার করে আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা প্রকাশ করে থাকি। তো ভর নিয়ে কিছু বলার নেই, ত্বরণ নিয়েও কিছু বলার নেই, তোমরা অলরেডি পড়েছো। কিন্তু এটুকু শুধু বলবো, জি বা অভিকর্ষ ত্বরণের মান কিন্তু ফিক্সড। এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতে, বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা সিজিএসে। অর্থাৎ আগে যেমন অঙ্ক দিচ্ছিল ওই অঙ্কেতে আমাকে ত্বরণের মানটা বলে দিতে হচ্ছিল, তবে অঙ্ক করতে পারছিলাম। এবারে কিন্তু অঙ্ক দিলে ত্বরণের মানটা আর বলে দেবে না। ওজনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে ত্বরণের মানটা মুখস্থ রাখতে হবে, জির মানটা মুখস্থ রাখতে হবে। সেই জন্য দেখো এখানে অজানা রাশি কিন্তু দুটো, ওজন আর ভর। ওজন বলে দিলে ভর বার করা যাবে, আর ভর বলে দিলে ওজন বের করা যাবে। ধরো তোমাকে বললো 2 কেজি ভরের বস্তুর ওজন কত, এম সমান 2 কেজি, তাহলে ওজন কত হবে? ওজন বার করার সময় আমি যেহেতু এটা কেজি আছে, তাহলে এসআই পদ্ধতি অনুযায়ী মানটা গুণ করবো জি এর। W সমান m ইন্টু জি, এম মানে 2 কেজি, তাহলে জির মান কত? 9.8। যে এটা গুণ করে দেবো, একক কি হবে দেখো, 2 এর ক্ষেত্রে কেজি, আর জির মানের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটন। তাহলে গুণ করো, 19.6 নিউটন। 2 কেজি ভরের বস্তুর ওজন 19.6 নিউটন। যখন সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করব আমরা, তখন জির মানটা 980 বসাবো এবং বস্তুর ভরটা গ্রামে থাকবে। ওকে, বুঝতে পারছো? এটুকু বোঝা গেল। এখন কথা হলো, দেখো এখানে ভালো করে খেয়াল করে, যদি আমি ভর নিতাম 1 কেজি, তাহলে ওজন কত আসতো? না, ওজন আসতো 1 ইন্টু 9.8, মানে 9.8 নিউটন। যদি ভর হতো 2 কেজি, তাহলে ওজন কত হতো? 2 ইন্টু 9.8। যদি ভর 3 কেজি হতো, তাহলে ওজন কত হতো? 3 ইন্টু 9.8 নিউটন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 9.8টা কমন। ফলে আমি 9.8 নিউটনকে 1 একক বলে ধরে নিই, যদি ধরে নিই 9.8 নিউটন সমান 1 একক, এটা তাহলে প্রকৃতপক্ষে 1 একক, এটা হচ্ছে 2 একক, এটা 3 একক। তখন এককটার নাম কি দেবো? এসআই পদ্ধতি বলে নাম দেবো কেজি ওয়েট। 2 কেজি ভরের বস্তুর ওজন 2 কেজি ওয়েট, 3 কেজি ভরের বস্তুর ওজন 3 কেজি ওয়েট, 4 কেজি ভরের বস্তুর ওজন 4 কেজি ওয়েট। কিন্তু প্রকৃতপক্ষে মানটা কত? 1 কেজি ওয়েট মানে 1 ইন্টু 9.8 নিউটন, 2 কেজি ওয়েট মানে 2 ইন্টু 9.8 নিউটন, 3 কেজি ওয়েট মানে 3 ইন্টু 9.8 নিউটন, যদি পৃথিবীতে ক্যালকুলেশন করি। এখন সমস্যা হলো এই যে পৃথিবীর উপর সর্বত্র জির মান কিন্তু সমান নয়। মেরু অঞ্চলে জির মান 9.8 যদি হয়, তাহলে বিষুব অঞ্চলে জির মান 9.8 এর থেকে কম। অর্থাৎ পৃথিবীর উপরে বিভিন্ন জায়গাতে অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন হয়। ফলে আমি একটা 1 কেজি বস্তুর ওজন যদি বলি 1 কেজি ওয়েট, সেটা সর্বত্র 9.8 নিউটন নাও হতে পারে। যেখানে জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে 1 কেজি ওয়েট মানে 9.8 নিউটন। যেখানে জির মান 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে 1 কেজি ওয়েট মানে 9.7 নিউটন। সো কেজি ওয়েটে যখন আমরা ওজনটা বলবো, তখন তার মান কিন্তু সর্বত্র সমান নয়। একে বলা হয় অভিকর্ষীয় একক। ঠিক আছে? চাঁদে চলে গেলে 1 কেজি ওয়েট যা, পৃথিবীর 1 কেজি ওয়েট তার থেকে অনেক বেশি। 1 কেজি ওয়েট মানে 1 কেজি ভরের বস্তুর ওজন। তার মানে এম এর জায়গায়, এই যে ফর্মুলাটা আছে, এম এর জায়গায় বসবে 1 কেজি,
জির মানটা বসিয়ে তো গুণ করতে হবে, তো জির মান যদি বেশি হয় তাহলে ডাব্লুর মান বেশি হবে, জির মান যদি কম হয় ডাব্লুর মান কম হবে, তাহলে ওজন সর্বত্র সমান নয়। পৃথিবীর কেন্দ্রে চলে গেলে কোনো বস্তুর ওজন শূন্য, কৃত্রিম উপগ্রহে আবর্তন করলে কোনো বস্তুর ওজন শূন্য। মহাকাশচারীরা যে কৃত্রিম উপগ্রহে আবর্তন করে সেখানে তাদের ওজন কত হয়? তাদের ওজন শূন্য হয়। এটা একটা বিশেষ অনুভূতি, তাই প্র্যাকটিস না থাকলে কিন্তু আমরা মহাকাশযানে চড়তে পারবো না। ওজন মাপার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্রে কি আছে? একটা স্প্রিং রয়েছে, সেই স্প্রিংটা আটকানো আছে এবং সেই স্প্রিংয়ের সঙ্গে একটা কাঁটা দেওয়া আছে। স্প্রিংটা এইভাবে আটকে দিয়ে একটা কাঁটা দেওয়া আছে। এবারে এই তলায় একটা হুক করা আছে, যে হুক থেকে বস্তুগুলোকে ঝোলাবার ব্যবস্থা করা হয়। প্রথমে জানা কিছু ওজন চাপানো হয় এবং এখানে কাঁটা কোথায় নামছে সেটা দেখা হয়, দাগ দেওয়া হয়। যখন কিছু চাপানো নেই তখন যেখানে কাঁটা তার নাম 0। 1 কেজি ভরের বস্তু চাপালে কাঁটা যেখানে নামবে আমি তাকে বলবো 1 কেজি ওয়েট। 2 কেজি ভরের বস্তু চাপালে যেখানে কাঁটা নামবে আমি তাকে বলবো সেটা 2 কেজি ওয়েট। এখন এই স্প্রিংটা বারবার ব্যবহার হলে যদি আলগা হয়ে যায়, নমনীয়তা কমে যায়, তখন কিন্তু এই কাঁটাগুলো বা সূচকগুলো ভুলভাল জায়গায় চলে যেতে পারে। একটা স্প্রিং তুলা যন্ত্র কাজ করে স্প্রিংয়ের যে স্টিফনেস বা স্প্রিংয়ের যে নমনীয়তা বা কাঠিন্য তার উপর ডিপেন্ড করে কাজ করে। স্প্রিং যত নমনীয় হবে তত 1 কেজি ওয়েটের জন্য অনেক বড় বড় দূর পর্যন্ত কাঁটা চলে যাবে। আর স্প্রিং যত কঠিন হবে, অনমনীয় হবে, তত কাঁটা কম দূরত্ব নামবে। তবে হ্যাঁ, স্প্রিং তুলা যন্ত্র হচ্ছে বল পরিমাপের একটা ভালো যন্ত্র, কারণ স্প্রিং তুলা যন্ত্র দিয়ে ওজন মাপা হয় আর ওজন একটি বল। তোমরা হাতে একটা স্কেল থাকলে আর রবার থাকে তাহলে কিন্তু তুমি বার করতে পারবে যে একটা স্প্রিং তুলা যন্ত্র তৈরি করে 1 কেজি ওয়েট মানে কতটা বল তুমি আন্দাজ করতে পারবে। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা যায়, তার মানে হলো বল মাপা যায়। এই হচ্ছে তোমাদের প্রথমে অধ্যায়ে আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘর্ষণ ও তার পরিমাপ। ওজনের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ঘর্ষণ, এবং এই ঘর্ষণটা পড়িয়েই আমি আজকের ভিডিওটা শেষ করব। দেখো, ঘর্ষণ কি না, বলছে যখনই কোনো বস্তুকে বা কোনো তলকে অপর একটি তলের উপর সংস্পর্শে রেখে আমরা গতিশীল করি বা গতিশীল করার চেষ্টা করি, তখন এই গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে একটা বল আপনা থেকে কাজ করা শুরু করে। সেই বলটার নাম হলো ঘর্ষণ বল। অর্থাৎ এখানে ধরো এটা মেঝে, একটা তল, এর উপর একটা বস্তু আছে, তাহলে বস্তুর কোনো একটা তল তো মেঝের সঙ্গে ঠেকে আছে, তাহলে দুটো তল পরস্পরের সংস্পর্শে আছে। এই অবস্থায় আমি কি করলাম? এই বস্তুটাকে এই দিকে টানলাম বা ঠেললাম, বল প্রয়োগ করলাম। আমি দেখতে পাবো সঙ্গে সঙ্গে এই সংস্পর্শ তলে আরো একটা অতিরিক্ত বল উৎপন্ন হলো এবং প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে ওই বস্তুটাকে থামিয়ে রাখার চেষ্টা করলো। পারতে পারে, নাও পারতে পারে, বাট কাজ করবে। এই যে বলটা কাজ করলো এটার নাম হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কখন কাজ করে? যখন দুটো দল পরস্পর সংস্পর্শে থেকে গতিশীল থাকে অথবা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন কাজ করে। কোন দিকে কাজ করে? প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। তো তুমি যদি প্রযুক্ত বলটাকে এফ আর ঘর্ষণ বলটাকে তুমি যদি ছোট হাতের এফ দিয়ে লেখো, তাহলে দেখো যখন প্রযুক্ত বলের মান 0 তখন কিন্তু ঘর্ষণ বলের কোনো অস্তিত্ব নেই, তখন ঘর্ষণ বল নেই। এইবারে প্রযুক্ত বল যখন তুমি প্রয়োগ করলে অল্প করে, ধরো 1 নিউটন বল প্রয়োগ করলে, খুব অল্প করে বল প্রয়োগ করলে, তুমি দেখবে যে এই বস্তুটা স্থির আছে, নড়ছে না। আরে তুমি বল প্রয়োগ করেছো তারপরেও বস্তু যাচ্ছে না, কেন এমনটা কি করে হলো? না, আমি যেদিকে বল প্রয়োগ করেছি ঠিক তার উল্টো দিকে তাহলে সমান পরিমাণ বল কাজ করছে। সেই বলটা আসছে কোথা থেকে? না আপনা আপনি ঘর্ষণের কারণে। তাহলে বস্তুটা স্থির থাকা মানে আমি বুঝবো আমার দ্বারা প্রযুক্ত বল যত, ঘর্ষণ বল ঠিক তত। তাহলে প্রথমে ঘর্ষণ বল ছিল না, প্রযুক্ত বল ছিল না, ঘর্ষণ বল ছিল না। যেই প্রযুক্ত বল এলো সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল এলো। এবারে প্রযুক্ত বলের মান আরো বাড়াও, তুমি দেখবে ঘর্ষণ বলের মানও আরো বেড়েছে। কি করে বুঝবে বেড়েছে? তুমি দেখবে প্রযুক্ত বল বাড়ানোর পরেও বস্তুটা গতিশীল হলো না। তাহলে
নিশ্চয়ই প্রযুক্ত বল যত সেই পরিমাণ ঘর্ষণ বল কাজ করছে বলে বস্তু গতিশীল হলো না। এই করতে 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 তুমি দেখছো 3 নিউটন বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হলো না, তার মানে ঘর্ষণ বল 3 নিউটন। 4 নিউটন বল প্রয়োগ করলে গতিশীল হলো না, তাহলে ঘর্ষণ বল 4 নিউটন। যেই তুমি 4.1 নিউটন বল প্রয়োগ করলে দেখলে বস্তু গতিশীল হয়ে গেছে। কি হলো, এতক্ষণ গতিশীল হচ্ছিল না, তাহলে এখন গতিশীল হলো কি করে? এতক্ষণ গতিশীল হচ্ছিল না কেন? না, আমি যে পরিমাণ বল প্রয়োগ করছিলাম ঠিক সমপরিমাণ ঘর্ষণ বল বিপরীত দিকে তৈরি হচ্ছিল বলে বস্তু গতিশীল হচ্ছিল না। তাহলে এখন বস্তু গতিশীল হলো কেন? তাহলে নিশ্চয়ই আমি যে পরিমাণ বল প্রয়োগ করেছি ঠিক সেই পরিমাণ বল বিপরীত দিকে নেই, তার থেকে কম পরিমাণ বল আছে, সেই কারণে বস্তু গতিশীল হলো। তাহলে এমনটা হলো কেন? না, ঘর্ষণ বলের মান 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে, তারপরে আর বাড়তে পারে না। আমার এই উদাহরণে 4 নিউটন পর্যন্ত বেড়েছে, আর বাড়তে পারেনি। এই 4 নিউটনটাকে আমরা বলবো সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। এর থেকে ঘর্ষণ বল আর বাড়বে না, ফলে প্রযুক্ত বলের মান এই সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হলেই বস্তু গতিশীল হবে। ওকে, যেই বস্তুটা গতিশীল হয়ে গেল, এবার মনে করো তুমি এই বস্তুর উপরে প্রযুক্ত বলটা কমিয়ে করলে 3.8 নিউটন। তাহলে এতক্ষণ দেখো 4 নিউটন বল প্রয়োগ করে বস্তু গতিশীল হয়নি। তাহলে কি বলে, হিসেব কি বলে? 3.8 নিউটন বল প্রয়োগ করলে নিশ্চয়ই বস্তু গতিশীল হবে না, থেমে যাবে। বাট এই যে চলতে শুরু করেছিল আর তারপরে আমি প্রযুক্ত বলটা কমিয়ে 3.8 নিউটন করেছি, আমি দেখবো বস্তু এখনো চলছে। প্রযুক্ত বল কমিয়ে দিলেও বস্তু থামলো না। কেন এমনটি হলো? না, যেই বস্তু চলতে শুরু করেছে তখন যে ঘর্ষণ বল কাজ করছে সেই ঘর্ষণ বলটার মান এই সীমাস্থ ঘর্ষণ বলের মানের চেয়ে কম। হয়তো তখন ঘর্ষণ বলটার মান 3.6 নিউটন, সেই জন্য বস্তু এখনো জোরে চলছে। তুমি যদি প্রযুক্ত বলের মান কমিয়ে 3.6 নিউটন করো, তখন ঘর্ষণ বলও 3.6 নিউটন। এবারে কি হবে? বস্তু থেমে যাবে? থেমে যাবে কি? উত্তর না। কেন থামবে না? প্রযুক্ত বল যত ঘর্ষণ বল তত, বস্তু থামবে না কেন? না, যখন প্রযুক্ত বল যত ঘর্ষণ বল ঠিক তত, তার মানে বস্তুর উপরে প্রযুক্ত লব্ধি বল 0। মানে বাইরে থেকে কোনো বল কাজ করছে না। আর নিউটন বলে গেছেন বাইরে থেকে কোনো বল কাজ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলে। তাহলে তো গতিশীল বস্তু। তাহলে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল সমান, তার মানে ওর উপরে লব্ধি বল 0, আর বাইরে থেকে কোনো বল নেই, অথচ গতিশীল বস্তু, তাই সমবেগে সরল রেখায় চলবে। তাহলে আমরা ঘর্ষণের ক্ষেত্রে প্লেন আমরা পরিষ্কার 3টে ভাগ পেলাম। 1, যখন বল প্রয়োগ করছি অথচ বস্তু থেমে আছে, তার নাম হচ্ছে স্থিত ঘর্ষণ। 2, বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বলের মান একটা নির্দিষ্ট সীমার পরে আর মারল না, তার নাম সীমাস্থ ঘর্ষণ। তারপরে 3, চল ঘর্ষণ, যেখানে চলমান অবস্থায় ঘর্ষণ বলের মান সামান্য কমে যায়। সবচেয়ে কম কোনটা? অতি অবশ্যই চল ঘর্ষণ। সীমাস্থ ঘর্ষণের থেকে চল ঘর্ষণের মান সামান্য হলেও কম হয়। তাহলে এই হলো মোটামুটিভাবে ঘর্ষণ সম্পর্কে তোমাদের একটা ধারণা। আরও একবার বলি, একটি বস্তু মেঝের উপর আছে, আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি, ঘর্ষণ 0। বাইরে থেকে বল প্রয়োগ করলাম, ঘর্ষণ কোথা থেকে জানি না চলে এলো। কোথায় এলো? না, যে তলটা মেঝের সঙ্গে থেকে আছে সেই সংস্পর্শ তলে। কোন দিকে? না, আমি ঠিক যেদিকে বল প্রয়োগ করেছি তার উল্টো দিকে। প্রযুক্ত বলের মান বাড়ালে ঘর্ষণ বলের মানও বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বেড়ে বস্তুটাকে থামিয়ে রাখতে পারে। তখনকার ঘর্ষণকে আমরা বলি স্থিত ঘর্ষণ। এই স্থিত ঘর্ষণের যে সর্বাধিক মান তার নাম হলো সীমাস্থ ঘর্ষণ। ঘর্ষণ বলের মান সীমাস্থ ঘর্ষণের থেকে একটু বেশি হলেই বস্তু চলতে শুরু করে, তখন ঘর্ষণ বলের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কমে যায়, আমরা তাকে বলি চল ঘর্ষণ। ওকে, এইগুলো আলোচনা হবে। এবারে আমরা একটু দেখতে চাইব ঘর্ষণ বল কিসের ওপর নির্ভর করে। আগে মনে করা হতো ঘর্ষণ বল উৎপন্ন হয় তার কারণ এই তলগুলো অমসৃণ বলে খাঁজে খাঁজে আটকে যায়, আর তাই ঠেললে চলে না, আর তাই নাকি ঘর্ষণ বল উৎপন্ন হয়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল হাইলি পলিশড, মানে খুব ভালো করে পালিশ করা দুটো ধাতব তলের মধ্যে ঘর্ষণ বলের মান খুব বেশি।
অমসৃণ তলের থেকেও বেশি। তাহলে অমসৃণতা ঘর্ষণের কারণ নয়। পরবর্তীকালে অন্য কারণকে দায়ী করা হলো সমশক্তি এবং আসঞ্জন বল। সমশক্তি বল মানে একই ধরনের অণুর মধ্যে আকর্ষণ, আর আসঞ্জন মানে দুটো আলাদা পদার্থের মধ্যে আকর্ষণ। দুটো কাঁচের অণুর মধ্যে আকর্ষণ সমশক্তি, দুটি জলের অণুর মধ্যে আকর্ষণ সমশক্তি, জল এবং কাঁচের অণুর মধ্যে আকর্ষণ আসঞ্জন। তাহলে একই পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ সমশক্তি, আর একই আলাদা পদার্থের দুটি অণুর মধ্যে আকর্ষণ হচ্ছে আসঞ্জন। এখন বলা হয় এই বলগুলোর জন্যই ঘর্ষণ বলের উৎপত্তি। এখন আমরা সবাই জানি হালকা বস্তুকে সহজে ঠেলে সরানো যায়, মানে ঘর্ষণ কম। ভারী বস্তুকে ঠেলে সরাতে গেলে অনেক বেশি বল লাগে, তাহলে ঘর্ষণ বেশি। তাহলে হালকা বস্তুর ঘর্ষণ কম, ভারী বস্তুর ঘর্ষণ বেশি, মানে ভর বাড়লে ঘর্ষণ বাড়ে, এমনটা মনে হতে পারে। মানে ওজন বাড়লে ঘর্ষণ বাড়ে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যদি এরকমভাবে একটা তল থাকতো আর তার উপরে কোনো বস্তু থাকতো আর তোমাকে বলা হতো ওপর থেকে ঠেলে নিচে নামাও, তুমি দেখতে অনেক সহজে নামাতে পারছো, যেটা কিনা অনুভূমিক তলে থাকলে পারতে না অত সহজে ঠেলে নামাতে। আর যদি এই তলটা যথেষ্ট আনত করে দেওয়া যায়, তাহলে তো আপনা আপনি পিছলে নিচের দিকে পড়বে, আমাকে আর বল প্রয়োগ করতেই হবে না। তাহলে যদি ভরের উপরে ঘর্ষণ নির্ভর করতো বা ওজনের সঙ্গে ঘর্ষণের সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু এমনটা হতো না। কারণ এখানেও ওজন যায়, এখানেও ওজন তাই। তাহলে কিসের ওপর নির্ভর করে না, ঘর্ষণ বল নির্ভর করে লম্ব প্রতিক্রিয়ার উপর, লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বলের উপর। লম্ব প্রতিক্রিয়া কি? দেখো, প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র পড়িয়ে দিয়েছিলাম। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমি দেওয়ালে ঘুষি মারলাম, আমি যে বলটা প্রয়োগ করলাম এটা ক্রিয়া, আর আমার হাতে লাগলো, কেন লাগলো না, দেওয়াল আমার উপরে বল প্রয়োগ করেছে, দেওয়াল যে বলটা প্রয়োগ করলো সেটা প্রতিক্রিয়া। তাহলে আমি যখন এই বস্তুটাকে রেখেছি, এ নিশ্চয়ই মেঝের ওপরে তার ওজন প্রয়োগ করছে, তার ওজনটা মেঝের ওপর ক্রিয়া করছে, সেই জন্য ওজনের প্রতিক্রিয়া করবে কোথায়, না তলের লম্ব দিকে। এখানে কি হবে, এখানে ওজন এই দিকে, কিন্তু ওজনের প্রতিক্রিয়া কোন দিকে, তলের লম্ব দিকে। ওজনের প্রতিক্রিয়া বা লম্ব প্রতিক্রিয়া নামটা এই কারণেই দেওয়া হয়েছে, কারণ এটা তলের লম্ব দিকে কাজ করে। ঠিক আছে? তো দেখো, এখানে যখন এই তলে আছে তখন ওজন এবং লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী। কিন্তু যখন আনত তলে থাকবে তখন ওজন এবং লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমান ও বিপরীতমুখী নয়। এখানে রাখলে লম্ব প্রতিক্রিয়ার মান কমে যায়, কোথায়, এই আনত তলের উপর রাখলে। যেহেতু লম্ব প্রতিক্রিয়ার মান কমে এবং আমরা দেখি বস্তু সহজে গতিশীল করা যাচ্ছে, মানে ঘর্ষণও কমছে, তার মানে বলতে পারি লম্ব প্রতিক্রিয়া কমলে ঘর্ষণ কমে। অর্থাৎ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, ঘর্ষণ বল ওজনের সমানুপাতিক নয়, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। তোমার কাছে যদি দেহলাই বাক্সের মতো একটা খণ্ড থাকতো কাঠের, অর্থাৎ যার সব দিকটা সমান পরিমাণ চওড়া বা মোটা নয়, এরকম কোনো কোনো তল সরু বা পাতলা, তুমি পরীক্ষা করে দেখতে পারতি যে পাতলা তলের উপর ভর করে রাখলে ঘর্ষণ যা, এই মোটা তলের উপরে ভর করে রাখলেও কিন্তু ঘর্ষণ তাই হচ্ছে। কি করে মাপবো? ঘর্ষণ মাপার মতো আমার হাতে কি আছে, কোনো যন্ত্র আছে? ইয়েস, আমার হাতে যন্ত্র আছে। কি যন্ত্র? না, স্প্রিং তুলা যন্ত্র। আমি এখানে একটা স্প্রিং তুলা যন্ত্র বেঁধে সেই স্প্রিং তুলা যন্ত্রের হাতল ধরে টানবো, টানলে এখানে তুমি দেখতে পাবে কাঁটা কিন্তু প্রথমে 0 দাগে ছিল, যেই তুমি টান বাড়াচ্ছ কাঁটা আস্তে আস্তে 1, 2, 3 করে সরে যাচ্ছে। একটা সময়ে বস্তুটা চলতে শুরু করবে, ওই শুরু করার মুহূর্তে কাঁটা যে দাগে আছে সেটা প্রকৃতপক্ষে সীমাস্থ ঘর্ষণ বলটাকে বোঝায়। আর যেই তুমি এর থেকে আরো জোরে টানবে তখন বস্তু গতিশীল হয়ে যাবে। তুমি এইভাবে বস্তুটাকে রেখে সীমাস্থ ঘর্ষণ বার করো, এইভাবে রেখে সীমাস্থ ঘর্ষণ বার করো। একবার কম ক্ষেত্রফলের তলের উপর ভর করে রাখো, একবার বেশি ক্ষেত্রফলের তলের উপর ভর করে রাখো, তুমি দেখবে দুটো ক্ষেত্রেই ঘর্ষণের মান সমান আসছে। এখানে 10 এলে এখানেও 10ই আসছে।
আমি ক্ষেত্রফল চেঞ্জ করিনি, করেছে, ঘর্ষণ চেঞ্জ হলো না। কেন হলো না? তার কারণ একই পদার্থ রেখেছি, একই মেঝে রেখেছি, আমি তলের প্রকৃতি বদলাইনি, একই বস্তু রেখেছি, ফলে এর লম্ব প্রতিক্রিয়া বদলায়নি, কিন্তু ক্ষেত্রফল বদলেছে। তাহলে ক্ষেত্রফলের ওপর ঘর্ষণ বল নির্ভর করে না। ক্ষেত্রফল যদি চেঞ্জ হতো এবং ঘর্ষণ বলও চেঞ্জ হতো, তাহলে বুঝলাম হ্যাঁ ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে। তাহলে ক্ষেত্রফলের উপরে ঘর্ষণ বল নির্ভর করে না। তাহলে ঘর্ষণ বল সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম, সেই তথ্যগুলো আমরা এখানে একটু লিখি, এগুলো আমাদের খুব কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে ঘর্ষণ বল 3 প্রকারের। স্থিত ঘর্ষণ, যখন বল প্রয়োগ করলাম কিন্তু বস্তু সচল হলো না, তখন প্রযুক্ত বল সমান ঘর্ষণ বল, একে বলে স্থিত ঘর্ষণ বল। এরপরে সীমাস্থ ঘর্ষণ, বলের মান ধীরে ধীরে বাড়ালে একটি সর্বোচ্চ সীমা পর্যন্ত ঘর্ষণ বলের মান বেড়ে বস্তুকে স্থির রাখে, সেই বলটাকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ, স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। তারপরে চল ঘর্ষণ, প্রযুক্ত বলের মান সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হলে বস্তু চলতে শুরু করে, তখন তার উপরে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলে চল ঘর্ষণ, এর মান সীমাস্থ ঘর্ষণ অপেক্ষা কম। ঘর্ষণ বল কাজ করে কোথায়? না দুটি তলের সংস্পর্শে। ঘর্ষণ বল কাজ করে দুটি তলের সংস্পর্শে। কোন দিকে কাজ করে ঘর্ষণ বল? ঘর্ষণ বল কাজ করে প্রযুক্ত বলের বিপরীতে। ঘর্ষণ বল কাজ করে প্রযুক্ত বলের বিপরীতে। এই জিনিসগুলো জানলাম। আর কি জানলাম? ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে কার উপর নির্ভর করে? তলের প্রকৃতির উপর নির্ভর করে। আর কার উপর নির্ভর করে? লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বা লম্ব বলের উপর নির্ভর করে। লম্ব বলের মান বাড়লে ঘর্ষণ বল বাড়বে, লম্ব বলের মান কমলে ঘর্ষণ বল কমবে। তাহলে এই হলো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু বা আলোচনা ভৌতবিজ্ঞান সংক্রান্ত। এবারে যে প্রশ্নগুলো দেব সেগুলোর উত্তর করবে। যারা সম্পূর্ণ ভিডিও দেখলে তাদেরকে ধন্যবাদ। একটা লাইক অতি অবশ্যই আমি চাই, এবং ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদেরকে বলো যে এই ভিডিওগুলো আমাদেরকে NMMS পরীক্ষা দিতে সাহায্য করছে। শুধু তাই নয়, এইটে যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেও আমাকে সাহায্য করছে, অবশ্যই সাহায্য করবে। চলো, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, ভিডিওগুলো দেখো, ভালোভাবে প্রিপারেশান নাও।